নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা এক্সটার্নাল সেক্টর কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এই এক্সটার্নাল সেক্টরে যে মক টেস্ট নিয়েছিলাম সেই মক টেস্টের সলিউশন নিয়ে আজ আমরা আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপনারা ভুল করেছেন সেগুলো মিলিয়ে নেবেন এবং এই যে সলিউশন এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের এক্সাম থেকে নেওয়া। চলুন শুরু করা যাক। প্রথম যে আমাদের মক টেস্টে কোশ্চেন ছিল, দেখুন কোশ্চেনটা কী বলছে। বিওটি ডিলস উইথ গুডস অনলি, BOI deals with services. চুজ দ্য কারেক্ট ওয়ান। তো দেখুন বিওটি ব্যালেন্স অফ ট্রেড, এটা শুধুমাত্র গুডসের সাথে ডিল করে, আর BOI ব্যালেন্স অফ ইনভিজিবল ডিলস উইথ সার্ভিসেস, এখানে কিন্তু বলেনি অনলি। তো এবারে দেখুন আমি কি বলেছিলাম, বিওটির যে কনসেপ্ট যেখানে আলোচনা করেছিলাম আমরা, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে বিওটি ব্যালেন্স অফ ট্রেড মানে যে সমস্ত দ্রব্য আমরা চোখে দেখতে পাই, যে সমস্ত গুডস আমরা চোখে দেখতে পাই, সেই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে আমরা বিওটি বলবো। তার যে নেট এক্সপোর্ট এবং ইম্পোর্ট সেটাকে আমরা বলবো বিওটি, অর্থাৎ আমাদের যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এর যে নেট ভ্যালু সেটাকেই আমরা বলবো বিওটি ব্যালেন্স অফ ট্রেড, যে সমস্ত দ্রব্যকে আমরা চোখে দেখতে পাই, টাচ করতে পারি। আর BOI ব্যালেন্স অফ ইনভিজিবল। আচ্ছা এখানে দেখুন গুডস অনলি বলেছে, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু অবশ্যই গুডস অনলি হবে, কারণ দেখুন যে সমস্ত দ্রব্যকে আমরা চোখে দেখতে পাই সেগুলোই কিন্তু বিওটির আন্ডারে আসে। তো সেহেতুই কিন্তু এখানে গুডস অনলি বলা রয়েছে, কোশ্চেনটা গুলিয়ে ফেলবেন না। আর BOI ব্যালেন্স অফ ইনভিজিবল এখানে কিন্তু অনলি বলা নেই। তো BOI এখানে বলছে ডিলস উইথ সার্ভিসেস, এটা শুধুমাত্র সার্ভিসের সাথেই ডিল করছে। BOI ব্যালেন্স অফ ইনভিজিবল, দেখুন সার্ভিস কিন্তু ব্যালেন্স অফ ইনভিজিবলের মধ্যে পড়ছে, তার কারণ সার্ভিসকে আপনি টাচ করতে পারবেন না, দেখতে পাচ্ছেন না, কিন্তু সার্ভিস কিন্তু আছে। যেমন ধরুন ট্যুরিজম ইন্ডাস্ট্রি রয়েছে, সফটওয়্যার রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যালেন্স অফ ইনভিজিবলের আন্ডারে পড়ে। তো কারেক্ট অ্যান্সার চুজ করতে বলেছে, তো কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, both 1 and 2। অলরেডি কিন্তু আমরা ডিটেলসে আমাদের যে লেকচার সেখানে আলোচনা করেছি। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না হলে আরেকবার কিন্তু সেই লেকচারটা দেখে নেবেন। 2 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার। এখানে কারেক্ট পেয়ার চুজ করতে বলা হয়েছে। 1 নম্বর পেয়ার ছিল, এখানে একটু আমি যেহেতু জাস্ট মকের থেকে নিয়েছিলাম তো এটা একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এই পর্যন্ত একটা ফার্স্ট লাইন ছিল ট্যুরিজম BOI, পেট্রোলিয়াম BOT, সফটওয়্যার কারেন্ট অ্যাকাউন্ট আর FDI কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট, চারটে আলাদা আলাদা পেয়ার ছিল। তো প্রথম পেয়ার কি ট্যুরিজম ব্যালেন্স অফ ইনভিজিবলের মধ্যে আসে, তো অবশ্যই কারেক্ট অ্যান্সার ট্যুরিজম কিন্তু ব্যালেন্স অফ ইনভিজিবলের মধ্যে আসে। আমি বলে দিয়েছিলাম কোনগুলো ব্যালেন্স অফ ইনভিজিবল, কোনগুলো ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে আসছে। তো ট্যুরিজম কিন্তু ব্যালেন্স অফ ইনভিজিবলের মধ্যে আসছে। পেট্রোলিয়াম প্রোডাক্ট, দেখুন পেট্রোলিয়ামকে আপনি টাচ করতে পাচ্ছেন, এর গন্ধ শুকতে পাচ্ছেন, আপনি এটাকে কিন্তু ফিল করতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। তো পেট্রোলিয়াম কিন্তু ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে পড়ে, তো BOTর আন্ডারে পড়ছে, তো এটাও কিন্তু কারেক্ট। 3 নম্বর সফটওয়্যার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ছে কিনা, দেখুন সফটওয়্যার অবশ্যই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। কারেন্ট অ্যাকাউন্টের কী কম্পোনেন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্ট রয়েছে BOT, এই যে BOT, BOI আর ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস, এইগুলো হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্ট। আর এই যে পেট্রোলিয়াম এটা কিন্তু BOTর আন্ডারে পড়ে, তাহলে এই যে পেট্রোলিয়াম এটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারি এটা কিন্তু BOTর আন্ডারে পড়ছে। সফটওয়্যার সেটা কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, কারণ সফটওয়্যার কিসের মধ্যে পড়ছে, সফটওয়্যার আপনাদের BOI ব্যালেন্স অফ ইনভিজিবলের মধ্যে পড়ছে। তাহলে ব্যালেন্স অফ ইনভিজিবল আবার রয়েছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে, তাহলে সফটওয়্যারে কিন্তু ব্যালেন্স অফ ইনভিজিবলের মধ্যে পড়ছে। আর FDI কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট নয়, FDI হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। আমরা অলরেডি আলোচনা করেছি FDI, FII এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। তাহলে কারেক্ট আনসার কি, অপশান সি 1, 2 and 3 অনলি। নেক্সট, হুইচ অন অফ দ্য ফলোয়িং কামস আন্ডার BOP, এর মধ্যে কোনগুলো ব্যালেন্স অফ পেমেন্টের আন্ডারে পড়ছে। তো ব্যালেন্স অফ পেমেন্টের আন্ডারে সাধারণত 3টে কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস। এটাও আমরা আলোচনা করেছি, কারণ যখন আমরা BOP ক্রাইসিস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে যখন কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের যে নেট ভ্যালু সেটা যখন 0 হয়ে যাবে তখন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা তখন 0 হয়ে যাবে, তখনই আমাদের BOP ক্রাইসিস দেখা দেবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন BOP ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে কিন্তু তাহলে কারেন্ট অ্যাকাউন্ট পড়ছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট পড়ছে, ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস পড়ছে। তো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আমি কী বলেছিলাম, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে 3টে জিনিস পড়ে, BOT, BOI আর ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস। ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ ইনভিজিবল এবং আর ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কোনগুলো পড়ে, এর মধ্যে পড়ে FDI, FII, এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তাছাড়া মাল্টিল্যাটারাল যে ডেপ্ট সেগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। আর ইন্টারন্যাশনাল রেমিটেন্সের মধ্যে দুটো রয়েছে, একটা ইনওয়ার্ড রেমিটেন্সেস আর একটা হচ্ছে আউটওয়ার্ড রেমিটেন্সেস।
এগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট, আর এই তিনটে কম্পোনেন্ট মিলে কিন্তু এই যে বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট তৈরি হয়েছে। তাহলে কারেক্ট আনসার হবে 1, 2 and 3 অনলি। নেক্সট, ইন্ডিয়া র্যাঙ্কড 1 ইন দ্য বেসিস অফ রেমিটেন্সেস রিসিভার কান্ট্রিজ। তো আমি বলেছিলাম কি, যখন আলোচনা করেছিলাম তখনই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পার্সপেক্টিভ থেকে আলোচনা করেছিলাম যে ইন্ডিয়া ইনওয়ার্ড রেমিটেন্সেসের ক্ষেত্রে বা রেমিটেন্সেস ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস রিসিভার কান্ট্রির মধ্যে নাম্বার 1 র্যাঙ্ক করে। তো অবশ্যই এটা কিন্তু কারেক্ট স্টেটমেন্ট। 2 নম্বর বলছে এক্সপোর্ট মিনস স্পেন্ড অফ ফরেন কারেন্সি। দেখুন, এক্সপোর্ট মানে কিন্তু ফরেন কারেন্সি স্পেন্ড করা নয়, এক্সপোর্ট মানে ফরেন কারেন্সি গেইন করা, ফরেন কারেন্সি আর্ন করা, এটা হচ্ছে এক্সপোর্টের মিনিং। তো এখানে বলেছে কোনটা রং, তাহলে এই যে এক্সপোর্ট মিনস স্পেন্ড অফ ফরেন কারেন্সি এটা তো রং, কারণ এটা যেটা বলা হচ্ছে, এই যে ডেফিনেশন দেওয়া হচ্ছে এটা ইম্পোর্ট ডেফিনেশন। তো কারেক্ট আনসার হবে অপশান 2, কারণ এখানে রং 1 চুজ করতে বলেছে। নেক্সট, ডিক্রিজিং ভ্যালু অফ কারেন্সি মিনস কোনো একটা কারেন্সির ভ্যালু কমে যাওয়া, এটাকে কী বলা যেতে পারে? কোনো একটা কারেন্সির ভ্যালু কমে যায় এটাকে বলা হতে পারে ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন বলা হয় কোনো কারেন্সির ভ্যালু কমে যাওয়াটাকে। যেমন দেখুন, বর্তমানে $1 ধরে নিন 80 রুপিস আছে, 10 দিন পরে $1 হয়ে গেল এটা 100 রুপিস। এর মানে কি? এর মানে আগে এখন 80 টাকা $1, পরবর্তীকালে 100 টাকা $1। এখন 80 টাকায় যে জিনিস পাওয়া যাচ্ছে 10 দিন পরে আপনি 80 টাকায় সেই জিনিস পাবেন না, যদি আমরা ডলারের পার্সপেক্টিভ থেকে হিসেব করি। তার মানে কি, আমাদের কারেন্সি অ্যাকচুয়ালি কিন্তু কারেন্সি দেখতে গেলে বেড়ে যাচ্ছে ইউএস কারেন্সির তুলনায়। তার মানে কি, আমাদের কারেন্সির যে ভ্যালু সেটা কিন্তু কমে যাচ্ছে। আবার রিপিট করছি, আমাদের কারেন্সির যে অ্যামাউন্টটা সেটা কিন্তু $1 যে তুলনায় যেহেতু বেড়ে যাচ্ছে, তার মানে কি আমাদের কারেন্সির ভ্যালু কমে যাচ্ছে। তো ডিক্রিজিং ভ্যালু অফ কারেন্সি এটা কিন্তু ডিভ্যালুয়েশন। আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করেছি আমাদের লেকচারের মধ্যে। তো ওখান থেকে আপনারা যদি এখনও কনসেপ্টে কোনো রকম প্রবলেম থাকে ওখান থেকে আপনারা ডিটেলসে দেখে নেবেন। আর এই যে ডিভ্যালুয়েশনের জন্য আমাদের কিন্তু এক্সপোর্ট করতে অনেক বেশি সুবিধা হয় আর ইম্পোর্ট করতে অসুবিধা হয়, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এটা খুব একটা সুবিধাজনক নয়। তার কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু